আমি তো স্টুডেন্ট ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমি শিবিরের নেতা ছিলাম, সারা বাংলাদেশেরও ছিলাম। কেউ যদি লেফট আদর্শ ভালোবাসে করবে, কেউ যদি ছাত্র ইউনিয়ন করতে চায় করবে, এটা আপ টু হিম। তো পার্লামেন্টের লিডারশিপরা বলছেন এটা অবৈধ, কোর্ট কাছারি অবৈধ, বলার দরকার নাই, ওনারা বলেছেন হয়ে গেল, বিকজ দে হ্যাভ পাওয়ার। মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা? কিন্তু আমরা সবসময় পড়াশোনায় কি, আমি মনে করি ছাত্ররা পড়বে, রিসার্চ করবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবে এবং তারা ক্রিয়েটিভ লিডারশিপ দিবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ভিতরে কালচারাল অ্যাক্টিভিটিস করবে, তারা ফুটবল খেলবে, তারা ক্রিকেট খেলবে, ডিবেট করবে, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ড আপের জন্য ডিবেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যে যার আদর্শ প্রচার করবে, কেউ যদি তার আদর্শ আসতে চায় আসবে, না আসতে চাইলে না আসবে। জোর জবরদস্তি ফোর্স অ্যাপ্লাই কারোই করা উচিত না, শিবিরেরও করা উচিত না, ছাত্রদলেরও করা উচিত না, কাউকেই করা উচিত না। এবং এখানে যদি সত্যিকার অর্থে আপনার আদর্শের বিষয় হয়ে থাকে, আপনার আদর্শ কেউ ভালোবাসলে আসবে, কেউ যদি লেফট আদর্শ ভালোবাসে করবে, কেউ যদি ছাত্র ইউনিয়ন করতে চায় করবে, এটা আপ টু হিম। কিন্তু আপনি একসময় শিবিরের আপনি নেতা ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, আপনার কথা তো নিশ্চয়ই আপনি বললে শুনবে। তাহলে এই যে অভিযোগগুলো আসছে যারা শিবির করছে এখন, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সে বিষয়ে আপনার কাছে কি মনে হয় যে তাদের কারা খতিয়ে দরকার? যে কোনো অভিযোগের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হওয়া প্রয়োজন। এটা আগে থেকে প্রিজাজ করা উচিত না। এটা আমি যেটা বলছি সেখানে একটা ভিডিও আমরা দেখেছি, এটা এভিডেন্স দেখেছি, এভিডেন্সটার ভিত্তিতেই বলছি। আমি এটাই বললাম যে আপনার যে পোস্টটাকে নিয়ে প্রবলেম হয়েছে, পরবর্তীতে আমি ডিসেন্ট নামে একটা ফ্যাক্ট চেকার থেকে দেখলাম যে ওই পোস্টটা সঠিক না, ফেক পোস্ট। আচ্ছা যাই হোক, কোনটা সঠিক কোনটা বেঠিক, এত বিকল্প বের হয়েছেন অনলাইন। একটু আগে যে স্যার বলছিলেন যে সমস্ত কথা, এখানে ডিটারমিন করা মুশকিল কোন কন্টেন্ট ইজ রিয়েল আর কন্টেন্ট ইজ নট রিয়েল। আমরাও আক্রমণের শিকার হচ্ছে বিভিন্নভাবে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত অন্ততপক্ষে 10,000 মেসেজ পেয়েছি আমি, খারাপ ভাষায়। কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু আসলে ওই পোস্টের ব্যাপারে, আমি বলছি কতগুলো পেজ, যে পেজ থেকে খুব বাজে বাজে ফটোকার্ড তৈরি করা হতো, সেই পেজগুলো অপারেট করছে যারা। আমাদের দেশে আইনটা কি, এখানে আমাদের দেশের এই আইনটা এখানে আছে, ডিজিটাল সিকিউরিটি যে আইনের কথা বলছি আমরা, এটা সাইবার সিকিউরিটি হয়েছে। ওই সাইবার সিকিউরিটি আইনটাকে আপনি অবজেক্টিভলি অ্যাপ্লাই করেন, এটার জন্য কিন্তু ট্রেইনড আপ ম্যান পাওয়ার লাগবে। সাইবার সিকিউরিটি কিন্তু একটা খুবই সফিস্টিকেটেড ডিলিং করার মতো পুলিশ লাগবে, যারা এগুলো ম্যানেজ করতে পারেন, যারা এগুলো ইনভেস্টিগেট করতে পারেন। ফরেনসিক ল্যাব লাগবে, করে আপনি আইডেন্টিফাই করেন। যদি সত্যিকার অর্থে আপনি এরকম কিছু পান, বন্ধ করে দিবেন, অ্যাকশন নেবেন অ্যাজ পার ল কিন্তু আছে। এই ব্যাপারে আপনাদের একজন নেত্রী, তিনি এখন সংরক্ষিত আসনে সংসদেও যাচ্ছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সংসদ সদস্য হিসেবে তিনি যাচ্ছেন। তার একটি বক্তব্য আমি দেখলাম, তিনি বলছেন যে গুপ্ত রাজনীতি করার জন্য তো শিবিরে যারা গুপ্ত ছিল তাদের প্রশংসা করা উচিত। তিনি রাশার কথা বলছেন, অন্যান্য বিপ্লবের কথা তিনি বলছেন। সেই জায়গা থেকে গুপ্ত রাজনীতি যারা করেছেন তাদের যদি প্রশংসা করা উচিত বলে আপনি মনে করেন, এই গুপ্ত রাজনীতিকে সেই গুপ্ত রাজনীতি বিপ্লবী হয়ে যারা আসলে আড়ালে গিয়ে রাজনীতি বিপ্লব করার জন্য চেষ্টা করেছে, এখানে তো আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে গিয়ে রাজনীতি করা হয়েছে। আপনি কি দুটোকে আমরা মিলিয়ে ফেলছি কিনা? দেখুন, আমি মনে করি এগুলো খুবই মানে হালকা ব্যাপার। আমি মনে করি ছাত্রদের আরো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এই ধরনের আক্রমণ, পাল্টা আক্রমণ কি বেনিফিট দিবে নেশনকে? আমি যদি আপনাকে বলি যে আপনি চাঁদাবাজ, আর আপনি আমাকে বলেন গুপ্ত, বলেন তো দেখি দেশের কি লাভ হচ্ছে? স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের প্রতিটি ইনিশিয়েটিভ হবে ফুল অফ ইনোভেশন। এটা দেখতে চাই আমি, ব্যক্তিগতভাবে এটা দেখতে চাই। আমি দেখলে হ্যাপি হব। ছাত্রদল যদি ইনোভেটিভ ওয়ার্ক করে, আই উইল বি ভেরি হ্যাপি টু সি দেম। সেম টাইম শিবিরে যদি করে, ছাত্র ইউনিয়নে যদি করে, আই উইল বি ভেরি হ্যাপি টু সি দেম। কিন্তু বাকিটা যেটা দেখি আমার কাছে হাস্যকর মনে হয়। এগুলোতে ছাত্রদের ইনভলভ হওয়া উচিত না। এই ধরনের ডিবেট, কি বক্তৃতা দেয়, মাঝে মাঝে বক্তব্য শুনে আমার কাছে হাস্যকর মনে হয়। আমরা তো ছাত্র ছিলাম, এই ধরনের বিতর্ক তো। তাহলে আপনাদের সংগঠনের ছাত্ররা কি আপনাদের আদর্শ থেকে সরে যাচ্ছে? নো, আমি ওভারঅল বলছি। যে কোনো ছাত্র, আমার সংগঠন হোক, আমার সংগঠনের বাইরে হোক, কেউ যদি আনরিজনেবল কোয়েশ্চেন করে, আনরিজনেবল স্টেটমেন্ট দেয়, ওর ফলোয়াররা কি তাকে ভালোবাসবে? দেখেন না, আপনি যখন একটা জিনিসকে ক্রিটিসাইজ করবেন যা ইতোমধ্যে হয়ে গেছে, তখন আমার আপনার কাজ কি? আমরা ক্রিটিসাইজ করব যেন ফিউচার আরো ভালো হয়, নাকি ক্রিটিসাইজ করবো সব ডেস্ট্রয় করে দেওয়ার জন্য?
না, এখনো আমি সুযোগ আমি আছে সে যখন আলাপগুলো গুড তোলার। ইন্টেন্ট, যেমন ধরেন আমরা ক্রিটিসাইজ করছি যে এটা আরো ইনক্লুসিভ হওয়া দরকার ছিল, আরো অনেক বেশি পার্টিসিপেটরি হওয়া দরকার ছিল, তো ইউ অ্যাকসেপ্ট দিস ক্রিটিসিজম এন্ড নেক্সট টাইম ওয়েন সিমিলার টাইপ অথবা আদার টাইপ কিছু যখন আসবে তখন আপনি সেটা ফুলফিল করবেন। এভাবেই তো হিউম্যান এরর ঠিক হয়। হিউম্যান এরর তো স্ট্যাটিক কিছু না, হিউম্যান এরর তো চেঞ্জেবল। আমি একটা এরর করছি, নেক্সট টাইমে আমি এটা কারেক্ট করবো, দ্যাট ইজ হোয়াট ইজ মাই গ্রেটনেস। আমি এভাবে দেখি আর কি। আর আমি আমার এররের জায়গায় ঠিকই থাকবো, তাহলে তো আর আমার কোনো গ্রেটনেস থাকলো না, লিডারশিপ। তাহলে যদি আমি আপনাকে ফলে বলি, আমি তাহলে যদি একটু কথা উত্তরটা দিয়ে নিই, আমি পরে বললেন। তো এই জায়গা থেকে যে সিদ্ধান্তগুলো এখানে নেওয়া হয়েছে সেটাকে একটা সনদ আকারে পাবলিশ করা হয়েছে। আমরা কেন প্রতারণার কথা বলি? দেখেন, প্রতারণার কথা এই জন্য বলি, ইলেকশনের আগেই একটা প্রক্রিয়াগত সেটেলমেন্ট হয়েছিল। ইলেকশনের পরে প্রক্রিয়াগত সেটেলমেন্টটাকে আপনি আনসেটেল করেছেন, এটাকে আমি বলি প্রতারণা। দ্যাট ইজ হোয়াট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এখন আমার আন্ডারস্ট্যান্ডিং এর আরো 3টে ক্রিটিসিজম হতে পারে, 5টা ক্রিটিসিজম থাকতে পারে। তো এই সেটেলমেন্টটা কি ছিল, কি আনসেটেল হলো? ছিল একটা গণভোট হবে, ছিল একটা জেনারেল ইলেকশনস হবে। জেনারেল ইলেকশন হয়ে পার্লামেন্ট গঠিত হবে, গণভোটে যদি হারসূচক হয় তাহলে কি সংস্কার পরিষদ হবে, সেটা আবার 180 দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। মেজরগুলো কি হবে? 4টা প্রশ্ন ছিল, তার মধ্যে 4র্থ প্রশ্নটা ছিল অপরাপর সংস্কার। সংস্কার কিন্তু 84টা, 47টা সংবিধান সংক্রান্ত, 30টাতে একমত, 17টাতে ডিসেন্টিং আছে, আর বাকি 37টাতে অর্ডিন্যান্স মেকিং আমরা এখানে পাওয়ার। কোনটাকে গ্রহণ করব? আপনি যেটা বলছেন এখানে, মানে জুলাই সনদকে, যেমন বিএনপি এখন বলছে আমরা জুলাই সনদ যেটা সাইন করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে মেনে নেব, এটাকে আমরা গ্রহণ করব, নাকি গণভোটে যেভাবে গেল সনদের বিষয়গুলো সেটাকে আমরা? তো ওনাদের পাওয়ার আছে, ওনারা যেটা বলবেন তাই হবে। আপনার কাছে কি মনে হয় যে কোনটাকে আসলে আমরা আমার কোনটাকে বলাটা কমিউনিকেশন নেওয়া উচিত? আমার বলাটা তখন ইম্পর্টেন্স পাবে না। কেন পাবে না জানেন? গণভোট হয়েছে, ওনারাও পার্টিসিপেট করেছেন, আমরাও পার্টিসিপেট করেছি, সকলেই গণভোটের পক্ষে চুটিয়ে প্রচার চালাচ্ছি। এখন ওনারা বলছেন এটা অবৈধ, না, যেহেতু আপনারা প্রতারণার অভিযোগটা নিয়ে আসছেন, আমি বলছি তো, ওনারা বলছেন এটা অবৈধ। আমার সিনিয়র ব্রাদার বলছেন তাদের সুপ্রিমেসি আছে পার্লামেন্টের, তো পার্লামেন্টের লিডারশিপরা বলছেন এটা অবৈধ, কোর্ট কাছারি অবৈধ, বলার দরকার নাই। ওনারা বলেছেন হয়ে গেল, বিকজ দে হ্যাভ পাওয়ার। এভাবেই তো পার্লামেন্ট সুপ্রিম আমাদের দেশে। ওকে, আমরা সেই বিষয়টা শুনবো, কিন্তু তার আগে একটু ছোট একটা বিষয় আমি একটু বুঝতে চাই। যেহেতু আমি বলছি, যেহেতু আপনারা প্রতারণার অভিযোগটা তুলেছেন, তাহলে এই যে জুলাই সনদ যেভাবে সাইন করা হয়েছিল সেখান থেকে যে সরে গিয়ে গণভোট একভাবে গেল, এটাকেও যদি কেউ প্রতারণা বলে আপনি তখন কি বলবেন? সঠিক হবে না। এই জন্য যে এক্সটেন্সিভ আলোচনা হয়েছে, তাহলে তো আপনাকে ইনসাইডার কাছ থেকে শুনতে হবে, হু পার্টিসিপেটেড ইন দ্য ডিসকাশন। I was one of the insiders. We participated in the discussion. Agreed position যে একটা গণভোট হবে। গণভোটের প্রস্তাব তো আমরা কেউ করি নাই। গণভোটে 4টা প্রশ্ন হবে, সেই বিষয়টা আলোচনা আমি তো বলি, হয়নি। গণভোটের প্রস্তাব করেছে তো আজকালকার সরকার, তাদের রিপ্রেজেন্টেটিভ, তারাই তো বলেছে যে আমরা গণভোটে মানুষকে জিজ্ঞাসা করি। যেহেতু আপা যে কথাটা বললেন যে এখানে তো জনগণ এভাবে পার্টিসিপেট করে নাই, তখন প্রশ্ন আসলো আমরা জনগণকে জিজ্ঞাসা করি যে তারা আমাদের এই প্রক্রিয়ার সঙ্গে একমত কিনা। প্রথম প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থায় আপনি একমত কিনা। এখানে কি বিএনপির দ্বিমত ছিল? না, ছিল না। সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড প্রশ্ন হলো যে একটা উচ্চ কক্ষ হবে, একটা নিম্ন কক্ষ হবে, উচ্চ কক্ষ 100 সদস্য বিশিষ্ট হবে, ভোটের আনুপাতিক হারে এটা গঠিত হবে। এই জায়গায় বিএনপির ডিসেন্টিংটা কি ছিল? তাদের ছিল যে না, সিটের আনুপাতিক হারে গঠিত হবে, এই জায়গাটুকুতে। থার্ড প্রশ্ন কি? যেগুলো 30টা বিষয়ে একমত হয়েছে, এই 30টা বিষয়ে পরবর্তী সরকার এসে বাধ্য থাকিবে, বিএনপি একমত। থার্ড কি? অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখপূর্বক বাস্তবায়ন করবে। তা অপরাপর বাদ দেন। প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার বিএনপি একমত না, তারা ফাইট করে না, করেছে তো। দ্বিতীয়টার ভিতরে সেটা কেন যাবে? যেখানে বিএনপি এগ্রি করে না, সেটা কেন যাবে? বলতে তো দিচ্ছেন, আমি উচ্চটা দেই। উচ্চকক্ষের ব্যাপারে তখন প্রশ্ন আসলো যে ঠিক আছে, আপনারা এটা ডিসএগ্রি করেছেন, এগ্রিড, কিন্তু আমরা এই জিনিসটা জনগণকে জিজ্ঞাসা করতে চাই, ওয়েদার জনগণ এগ্রিড অর নট। আচ্ছা বলেন তো দেখি, আমি ডিসেন্টিং দিয়েছি, আপনি ডিসেন্টিং দিয়েছেন, অথবা আপা ডিসেন্টিং দিয়েছে, তারপরে আমরা মানুষকে জিজ্ঞাসা করলাম, মানুষ আমার ডিসেন্টিং উড়িয়ে দিল, আপনার ডিসেন্টিং উড়িয়ে দিল, তাহলে জনগণটা মানবেন না এবার? কিন্তু আপনি তো বিএনপিকে সেই সুযোগটা দেন নাই বলার জন্য যে আমি বাকি 3টা চাই কিন্তু ওই একটা চাই না। তারা তো গণভোটের পক্ষে দিয়েছে, বলেন নাই? তারা বলতো যে আমরা গণভোটের পক্ষে নাই। না, কিন্তু তারা তো বাকি 3টা চায়, বাকি 3টা তো তারা চাইছে, তারা তো নাও বলতে পারছে না। তাহলে শুনেন, এটার উত্তরটা হলো বাংলাদেশে প্রথম গণভোটের ইনভেন্টর হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রশ্নটা কি ছিল প্রথম?
মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ কর্তৃক গৃহীত সকল নীতি পদ্ধতির সাথে আপনি একমত কিনা? বুঝেছেন কিছু? একটি প্রশ্ন ছিল, পেলেন একটি প্রশ্ন ছিল। কোথায় নীতি পদ্ধতি, কোথায় কোন নীতি? না, প্রশ্ন তো একটি ছিল। উত্তর দিতে পারবে না তো কেউ উত্তর দিতে পারবে না। সেকেন্ড ছিল এরশাদকে জিজ্ঞাসা করা হয়েছিল অমুক এরশাদ সাহেব কর্তৃক গৃহীত সকল কর্মপদ্ধতির সাথে আপনি একমত কিনা। তৃতীয় বেগম খালেদা জিয়া 1991 তিনি কি জিজ্ঞাসা করেছিলেন? তিনি জিজ্ঞাসা করেছেন 11তম সংশোধনীর মাধ্যমে এই যে প্রক্রিয়াটা বিলের সঙ্গে আপনি একমত কিনা। বিল জানে কেউ? বলতে পারবে বুকে হাত দেয় চেকনাফ থেকে তেতুলিয়া কি বিল জানে কিনা? বিলের সাবজেক্ট ম্যাটার জানা না জানা সেটা আরেকটি প্রশ্ন, সেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে যে এই যে সাইন করা সনদ থেকে সরে যাওয়া, সেটা একটা বিষয়। শুনুন, আমরা এখন অনেক পেঁচাইতে পারবো,